দেখো পরিমাপে ত্রিকোণমিতি এখানে এটা পুরাটাই হচ্ছে লোকে যে সমকোণী ত্রিভুজ নিয়ে, হ্যাঁ? এই যে সাপোজ এটা এ বি সি, এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের যে বিকোণ এটা হচ্ছে লোকে 90 ডিগ্রি সমকোণ। সমকোণী মানে সব 90 ডিগ্রি। হ্যাঁ, না সমকোণী ত্রিভুজের হচ্ছে লোকে যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে এক সমকোণ। একটা কোণই এক সমকোণ হইতে পারে একটা ত্রিভুজের। সমকোণ মানে এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এই যে বি কোণ, এখানে কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আর এসি আর এইগুলা হচ্ছে সূক্ষ্ম কোণ, এই যে এ কোণ বা সি কোণ এগুলা হচ্ছে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম মানে মানে সমকোণী ত্রিভুজের একটা কোণ হয় হচ্ছে লোকে 90 ডিগ্রি বা এক সমকোণ, এক সমকোণকে 90 ডিগ্রি বলি। এটা হচ্ছে 90 ডিগ্রি এক সমকোণ হয়। আর বাকি দুইটা কোণ হয়, আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণ, এই কোণ আর এই কোণ, এই তিনটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, একটাই যদি 90 ডিগ্রি হয়, তাহলে আর বাকি দুইটার যোগফল হবে কত? 90 ডিগ্রি হবে। তাহলে কোণ এ আর কোণ সি, যে এটা 45 কোণ এ প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। না, এমন না যে এটা এটা 45 এটাও 45, এমন না। যে কোনো এমন হতে পারে, এইটা হতে পারে ধরো হচ্ছে গিয়া 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, বা এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হতে পারে, বা এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি হতে পারে, বা এটা হতে পারে ধরো এটা গিয়া 40 ডিগ্রি, এটা হলো 50 ডিগ্রি। মানে মূল কথা হচ্ছে এ কোণ আর সি কোণ দুটা যোগ করে 90 ডিগ্রি হতে হবে। আচ্ছা যাই হোক, এটা একটা সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজের এই সমকোণের বিপরীত এই যে বাহুটা, এটাকে বলা হয় হচ্ছে অতিভুজ। এটার নাম কি বলতো? এটা হচ্ছে অতিভুজ। এখন যদি কোণ এইটা নাও, সাপোজ কোণ হচ্ছে লোকে তুমি নিশ্চয় হচ্ছে সি, সি কোণটা যদি নাও, তাহলে 90 ডিগ্রি না, সি সমকোণী ত্রিভুজের একটা কোণই শুধুমাত্র 90 ডিগ্রি হয়, সেটা হচ্ছে এই যে তুমি দেখলেই তো বুঝবা। এই যে দেখো 90 ডিগ্রি মানে হচ্ছে এই যে দেখছো লম্ব, এই যে বি সি এর উপরে এ বি লম্ব, এই যে লম্ব তৈরি করছে এরকম 90 ডিগ্রি। এটা দেখলেই তো বোঝা যায় যে এটা একটা 90 ডিগ্রি, এইটাই 90 ডিগ্রি। এই দুইটা তো 90 ডিগ্রি হওয়া কোনোভাবেই সম্ভব, দেখতেই দেখা যেতেছে এটা 90 ডিগ্রি না। এটা এটা তুমি চাইলে এটারে এইভাবে করে ঘুরে রাখতে পারো। হ্যাঁ, মূল কথা হচ্ছে যে এমন করে রাখতে পারো। সাপোজ আমি এখানে একটা এঁকে দেখাই, এই যে এই ত্রিভুজটাকে তুমি চাইলে এরকম উল্টাও আঁকতে পারো এরকম করে। হ্যাঁ, তাহলে এটা হবে কি বলো? 90 ডিগ্রি। তাহলে এটা যদি হয় হচ্ছে এই যে দেখো এ বি সি, তাহলে এই কোণ হচ্ছে হলো গিয়া এই সি কোণ আর এই কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি থিটা হয়, এটা হবে লম্ব। দেখো তুমি যেইটারে থিটা ধরবা, যে কোণটাকে হচ্ছে থিটা ধরবা, তার বিপরীত বাহুটা হচ্ছে কি বলতো? লম্ব। আর এই যে সমকোণের, সমকোণের বিপরীত এই যে এই বাহুটা হচ্ছিল কি বলতো? অতিভুজ। এটার নাম কি? হাইপোথেনাস বা অতিভুজ। আর এইটা হচ্ছে যদি থিটা এটা হয়, তাহলে এটা লম্ব। আর থিটার সংলগ্ন যে বাহুটা, এটা হচ্ছে গিয়ে ভূমি। থিটা, হ্যাঁ থিটা ধরো তুমি যে কোণটা নিবা, উল্লেখ যদি করা থাকলে তাহলে তো বুঝলাই যে এটা থিটা। আর যদি না করা থাকে, উল্লেখ করা না থাকে কোনটা থিটা, তাহলে তুমি যেই কোণটা নিবা তার সংলগ্ন বাহুটা হচ্ছে কি বলতো? ভূমি। আর তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। এই যে দেখো, এই যে থিটার বিপরীত বাহু, এই যে এটার বিপরীত বাহুটা হচ্ছে লোকের লম্ব। হ্যাঁ, আর এটা হচ্ছে বি কোণটা হচ্ছে কত বলতো? 90 ডিগ্রি। এখন এই যে সমকোণী ত্রিভুজের আবার কতগুলো ত্রিকোণমিতিক অনুপাত আছে। ধরো এটা যদি থিটা হয়, তাহলে এখানে হচ্ছে এটা ভূমি, তাই না? তাহলে আমরা দেখলাম যে এখানে এই ত্রিভুজ এবিসি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এসি অতিভুজ, এবি হচ্ছে লম্ব, আর বিসি হচ্ছে ভূমি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা একটা জানি না, যে পিথাগোরাসের সূত্র অনুসারে যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? মানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি আমি লিখি, সূত্র দেখো উপপাদ্য অনুসারে আমি লিখতে পারি যে অতিভুজ স্কয়ার, অতিভুজের উপর বর্গ ইজ ইকুয়াল টু কি হবে বলতো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, একটা লিখলেই হয়। তাহলে শুধু যদি অতিভুজ বের করি, অতিভুজ স্কয়ার যদি না লিখে এখানে লিখি হচ্ছে শুধু অতিভুজ, তাহলে এটা হবে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি
স্কোয়ার সূত্র এটাই একটাই, মনে হয়। পার্থক্য। হ্যাঁ, এখন দেখো যদি তোমার শুধু লম্ব বের করতে হয়, এখন অতিভুজ কি বলো তো? এখানে এসি হুম, অতিভুজ কি বলো তো? AC এইখানে হচ্ছে এসি, আমরা অতিভুজ হচ্ছে এই ত্রিভুজ অনুসারে এসি। এসি ইজ ইকুয়াল টু হবে রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমি যদি এই লম্বটা বের করি, লম্ব লম্ব স্কোয়ার কি হবে বলো তো? এখানে যদি লম্বটাকে রাখতাম তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ারটা এই সেটা আসলে অতিভুজ থেকে মাইনাস হতো না? তাহলে এরকম লেখা লাগতো যে অতিভুজ, আমি অতিভুজকে অতি লিখতেছি, অতি স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার। এটা বুঝছো বলো? দেখো তারপর ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হইতো বলো তো? শুধুমাত্র অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমির জায়গায় এখানে হয়তো লম্ব স্কোয়ার, তাই না? এই যে এইটা থেকেই তুমি এটা লিখতে পারো যে সবগুলা থেকে আর কি হ্যাঁ। পাঁচ হাজার তাহলে এখন আমি যদি এটা এরকম লিখি যে এবি এরকম ভাবে প্রকাশ করি সাংকেতিক চিহ্ন দিয়ে, যেমন এবি, এবি ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? রুট ওভার এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে কি বলো তো? বিসি স্কোয়ার ভূমি স্কোয়ার। এই যে এটা এসি হচ্ছে হলো গিয়া অতিভুজ আর বিসি হচ্ছে হলো গিয়া ভূমি, বুঝছো? তারপর আবার দেখো যদি আমি লিখতাম হচ্ছে বিসি, বিসি ইজ ইকুয়াল টু কি হইতো বলো তো? রুট ওভার এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে লম্ব মানে হচ্ছে এবি স্কোয়ার, বুঝছো? এরকম করে লেখা যেত। এখন আমি এটা কেন দেখাইছি দেখো, তোমাদের অনেক সময় হচ্ছে অতিভুজ দেওয়া থাকলে অতিভুজ আর লম্ব দেওয়া থাকলে ভূমি দেওয়া থাকবে না, তখন তোমার ভূমি বের করতে হবে। দুইটা থাকবে এরকম। হ্যাঁ, আবার যদি ধরো ভূমি আর লম্ব দেওয়া থাকে এরকম তাহলে হতে পারে অতিভুজ যে দেওয়া একটা দেয়া থাকবে আছে না। দুইটা করতে হবে। না, এমন যদি হয়, এমন যদি হয় তাহলে একটা কোণ দেওয়া থাকবে। যেমন আমি তোমাকে এখানে একটা উদাহরণ দিয়ে দেখাই, তুমি যেটা বললা আগে আমি একটা আমার নিজের মতো করে এরকম নিয়ে দিই। যেমন ধরো সাপোজ এইটার হচ্ছে এই ত্রিভুজটা, এই যে নাম না দিলাম, এটা তো সমকোণী ত্রিভুজ। সাপোজ ত্রিভুজটা ওরকম ভালোভাবে আঁকা হয় নাই, ধরে নাও এটা সমকোণী ত্রিভুজ, আর এটা যদি থিটা হয় তাহলে এইটা ধরো হচ্ছে লোকে 2 আর এটা হচ্ছে 1। তাহলে অতিভুজ কি হবে বলো তো? অতিভুজ, এই যে অতিভুজ হবে না লম্ব, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এটা হবে কি বলতো? রুট ওভার 2 স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার, এর মানে হচ্ছে 4 প্লাস 1 রুট ওভার 5। এটা হবে অতিভুজ। এখন সবসময় কি অতিভুজ লম্ব আর ভূমি দেওয়া থাকবে আর অতিভুজ বের করতে পারবে না? সাপোজ ধরো এইটা, এখন তুমি এটা বলবা আমাকে, হ্যাঁ, এই যে এইটা ধরো এটার মধ্যে মান দেওয়া আছে হচ্ছে গিয়া 4 আর এটার মধ্যে 5 দেওয়া আছে, এটার মান কত বলো তো? এটা একটা সমকোণী ত্রিভুজ। লম্ব দেওয়া আছে, এখন লম্ব আমি বলে দেই তাহলে। ধরো কোণ যদি এটা হয়, কোণ যদি এটা হয় তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব হয়ে যাবে। যদি কোণ এই যে এইখানে থিটা হয়, মানে যদি আমি যদি কোণ বলি এইটাকে যে এই কোণটা এই কোণের সাপেক্ষে, তাহলে এই থিটা কোণ যদি এটা হয় তাহলে থিটা কোণের এই যে বিপরীত এই বাহুটা হচ্ছে কি বলতো? লম্ব। এখন এইটা লম্ব, এইটা লম্ব, এটা ভূমি। এখন দেখো এই লম্ব বা ভূমি হওয়ার তো কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে তুমি যখন বের করবা হচ্ছে ভূমি তাহলে হবে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। হ্যাঁ, ধরো অতিভুজ দেওয়া আছে আর তুমি জানো না লম্ব দেওয়া আছে নাকি ভূমি দেওয়া আছে, তাহলে যে কোনোটা লম্ব হোক বা ভূমি হোক, যদি অতিভুজের সাথে লম্ব দেওয়া থাকে তাহলে তো ভূমি বের করতে হবে, আর অতিভুজের সাথে যদি ভূমি দেওয়া থাকে তাহলে লম্ব বের করতে হবে। হ্যাঁ, থিটা কোণের বিপরীত, যদি থিটা কোণ উল্লেখ করা থাকে এখানে তাহলে তার বিপরীত এই বাহুটাকে আমরা লম্বই ধরবো। তাহলে এখন লম্ব, এইটা যদি লম্ব হয়, ভূমি এই যে 4 আর অতিভুজ যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে লোকে যে 5, 5 একক, অতিভুজের মান হচ্ছে 5 একক। তাহলে এখন অতিভুজ দেওয়া আছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস ভূমি দেওয়া আছে ধরো হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার, তাহলে এটা আসে কত বলো তো? 25 বিয়োগ 16 মানে আসে 9। আমি এখানে লিখি 25 বিয়োগ 16 ইকুয়াল টু 9। তুমি জানো রুট ওভার 9 ইজ ইকুয়াল টু কত বলো তো? 3। তাহলে ভূমি হবে কি বলতো, মানে সরি লম্ব হবে হচ্ছে এখানে 3 হবে। এখন তুমি যে এটা আমাকে কোশ্চেন করছো যে যদি এমন থাকে যে একটা বাহু দেওয়া আছে, তাই না? তাহলে একটা বাহু দেওয়া আছে, বাকি দুইটা বের করতে হবে, এমন তো হইতেই পারে, তাই না? এটার জন্য আবার আমাদের আসলে সূত্র লাগবে। তার আগে তারপরেও আমি একটু দেখাইতেছি। যেমন ধরো এটা দেওয়া আছে হচ্ছে গিয়া সাপোজ দিস ইজ রুট ওভার 7, অতিভুজ হচ্ছে রুট ওভার 7। এখন
একটা অতিভুজ শুধু দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে মনে করো থিটা। থিটা, এখন থিটার একটা মান দেওয়া আছে, তাহলে এই থিটার মানটা ধরো আমি এখানে ধরে নিলাম যে থিটা ইজ ইকুয়াল টু কত, 30 ডিগ্রি সাপোজ। থিটা মান বললাম ডিগ্রিতে হয়। হ্যাঁ, থিটা ডিগ্রিতে যদি লিখি তাহলে ডিগ্রিতে, রেডিয়ানও হতে পারে। থিটা মানে 30 ডিগ্রি মানে হচ্ছে π/6 রেডিয়ান। যদি রেডিয়ানে নাও, রেডিয়ানে নিলে তাহলে আবার π/6 এরকম থাকে কিছু রেডিয়ান। রেডিয়ানে থাকে না, তোমাদের এই যে পরিমাপের ত্রিকোণমিতি এইখানে থিটা ডিগ্রিতে থাকবে, ষাটমূলক পদ্ধতি, ডিগ্রিকে বলা হয় ষাটমূলক পদ্ধতি। হ্যাঁ, আর তোমাদের ওই যে পরে যে চ্যাপ্টারটা, ওই যে কৌণিক দূরত্ব পরিমাপ নাকি সপ্তম অধ্যায়, ওইটার মধ্যে আবার হচ্ছে লোকে রেডিয়ানে মানে ভিত্তীয় পদ্ধতিতে নিয়ে দুইটা ডিস্টেন্সের মানে দুইটা জায়গার ডিস্টেন্স মধ্যবর্তী দূরত্ব বের করতে পারে। তাহলে এখন এটা যদি 30 ডিগ্রি হয়, দেখো এটা ধরো এ, এটা বি, এটা সি, এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এখন অতিভুজ হচ্ছে √7, অতিভুজ কত, √7। তাহলে থিটা যদি 30 ডিগ্রি হয়, এখন তুমি কোনটা বের করতে চাও বলো? তুমি বের করতে চাও ধরো হচ্ছে বিসি বের করতে চাও। তাহলে ভূমি আর অতিভুজের সাথে একটা সম্পর্ক আছে, কি বলতো? কস, এই যে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি বলতো? কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, কি বলতো? এগুলো সূত্রগুলো আমি জানতে হবে। হ্যাঁ, এইটা আমি এখন লিখে দিব। এর আগে আমি এটা লিখছিলাম, এর আগে যখন আমরা করছি তখন এটা লিখছিলাম। তাহলে কস থিটা যেহেতু ভূমি বাই অতিভুজ, তাহলে এখন আমি যদি এটা এমন লিখি, দেখো কস 30 ডিগ্রি, তাই না? তোমাকে কিন্তু এই মানগুলো লেখা শিখাইছি যে কস 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান। যদিও তুমি হচ্ছে ইয়া করছো, ক্যালকুলেটর থেকে বের করো। আচ্ছা, কস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি বলো তো? ভূমি বাই অতিভুজ। এখন ভূমি কত বলো তো? বিসি, আর অতিভুজ হচ্ছে এসি। দেখো তাহলে কস 30 ডিগ্রির মান আবার কত জানো? √3/2। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। সাইন 30 ডিগ্রির মান হাফ, আর কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এটা আবার ক্যালকুলেটরে, হ্যাঁ ক্যালকুলেটরও বের করতে পারো। আর তোমাকে তুমি হাতেই যেভাবে করে দেখাইছিলাম, টেকনিক শিখাইছিলাম, তাই না? তাহলে দেখো এখন এখন আমরা দেখো কস থিটা মানে হচ্ছে লোকে ভূমি বাই অতিভুজ, যে কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। আমরা এখন ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখবো। এটা তুমি যেহেতু প্রশ্ন করছো এই জন্য আমি বলতেছি। এই যে কস 30 ডিগ্রি হচ্ছে লোকে √3/2। তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমিটাই আমরা বের করবো। তুমি বলছো যে তাহলে বিসিটা বের করি। এসির মান কত বলো তো? অতিভুজ হচ্ছিল √7, তাই না? এখন এটা আড়াআড়ি গুণ করো, ওই যে √3 আর /2। এখন √7 আছে হচ্ছে এই সাইডের নিচে আছে, মানে ভাগাকার আছে, ওই সাইডে গেলে গুণ হবে। তাহলে হবে হলো √3/2 ইন্টু √7। এখন √7 কিন্তু √3 সাথে গুণ আকারে আছে। হ্যাঁ, এটা বিসি। তাহলে অতএব আমরা বিসি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো? বিসি ইজ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে এই যে এরকম লিখতে পারি, 3 7 21, তাই না? √3 আর √7 গুণ করলে 21 হয়, 21/2। এই যে তাহলে বিসি ইজ ইকুয়াল টু √21/2। কি বুঝছো তুমি? এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো এক ইয়াতে দেখা ফেলি। হ্যাঁ, কারণ আমাদের তো ত্রিকোণমিতিক অনুপাতগুলো লাগবে। তুমি কি এই যে এই সূত্রগুলো বুঝছো না? একটাই সূত্র, জাস্ট অনেক রকম ভাবে ইয়ে করে লেখা। এখন দেখো আমি এই জন্য একটা ত্রিভুজ এখানে আইকা নেই, আবার সমকোণী একটা ত্রিভুজ আঁকি। সাপোজ এইখানে আঁকলাম, হ্যাঁ, একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এটাতে বি ধরি, এটাতে সি ধরি, এ। এখন এইখানে তো আমরা ধরছিলাম কি বলো, √7 এটা, হ্যাঁ? আর এটা আমাদের আসছিল বিসি আসছে √21/2। তাহলে এখন এখান থেকে আমরা লম্ব যদি বের করতে চাই, লম্বর সাথে আসলে সাইন থিটার সম্পর্ক। তাহলে এখন আমি যদি ধরো এটা যদি থিটা হয়, এটা থিটা, ত্রিকোণমিতিক অনুপাতগুলো এরকম দেখো, সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। অতিভুজকে আমি অতি লিখি, হ্যাঁ। আর কস থিটা হচ্ছে লোকে ভূমি বাই অতিভুজ, কি বলতো? ভূমি বাই। আর ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে লম্ব ভূত, তাই না? লম্ব বাই ভূমি। এখন দেখো এগুলোর আবার বিপরীত ইয়ে আছে ত্রিকোণমিতিক অনুপাত। যেমন ধরো
বিপরীত না, আসলে সাইন থিটাকে কি লেখা যায় জানো? সাইন থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় 1/cosec কোসেক থিটা। হ্যাঁ, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/cosec থিটা। তাহলে আমি যদি কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? অতিভুজ বাই লম্ব, মানে বিপরীত। দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/cosec থিটা, উল্টা, মানে হরটা লব হয়ে যাইতেছে লব হর এরকম, কারণ সাইন থিটার নিচে কিন্তু 1 আছে, তাই না? আবার একই রকম ভাবে এই যে দেখো এরকমও লেখা যায়, এই যে কোসেক থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় 1/sin থিটা। কোসেক থিটা কি লেখা যায় বলো তো? 1/sin থিটা, এরকমও লেখা যায়। তাহলে এখন আমি যদি এটার বিপরীত হয়, আবার কজকে আবার লেখা যায় 1/sec থিটা, তারপরে tan কে লেখা যায় হচ্ছে 1/cot থিটা। হ্যাঁ, আমি এখানে লিখে দিই। হ্যাঁ, cos থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় 1/sec থিটা, আর cot থিটা ইজ ইকুয়াল টু 1/tan থিটা। আমি এখানে tan থিটা ইজ ইকুয়াল টু 1/, এটা ভাইস ভার্সা, tan থিটা ইজ ইকুয়াল টু আবার 1/cot থিটা। তাহলে এখানে যদি আমি বিপরীত ভাবে লিখি, এটা কি হবে বলো তো? কোসেক থিটা ইজ ইকুয়াল টু হবে অতিভুজ বাই লম্ব, যে অতিভুজ যাবে উপরে, লম্ব যাবে, তাহলে অতিভুজ লম্ব। তারপরে সেক থিটা কি হবে বলো তো? অতিভুজ বাই ভূমি, তাই না? এগুলো সব জায়গায় রাখতে হবে। সব এই যে তিনটা জানলে, এইটা এইটা আর এইটা জানলেই তো মোটামুটি ভাবে এগুলা এমনিই তো জানা যায়, বুঝো না? কট থিটা ইজ ইকুয়াল টু কি বলো তো? ভূমি। এটা ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, এটা হবে লোকে কি বলো তো? ভূমি বাই লম্ব। এখন যদি এটা এমন লিখি, দেখো লম্ব আচ্ছা, এখন এই যে এইগুলোকে যদি আমি এই যে এই রূপে লিখি, যেমন এই দেখো সাইন থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি বলতো? সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সাইন থিটা হচ্ছে হলো লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে লম্ব এখানে হচ্ছে এবি, এই যে এবি, আর অতিভুজ হচ্ছে এসি, তাই না? তারপরে আমি যদি cos থিটা লিখি, cos থিটা হলো গিয়া অতিভুজ এখানে এসে, আর cos থিটা যদি লিখি তাহলে ভূমি বাই অতিভুজ। tan থিটা ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? এবি লম্ব বাই ভূমি, তাই না? লম্ব হচ্ছে এবি, আর ভূমি হচ্ছে লোকে বিসি। এটার এই যে ছন্দটা এইভাবে করে মনে রাখতে পারো, এই যে এখানে এই যে এইটার জন্য যদি মনে রাখো এরকম করে, সাইনের জন্য এই যে আমরা এরকম যে সাগরে লবণতি, হ্যাঁ, সাগরে লবণ, অতি, সাগরে অনেক লবণ থাকে না, সাগরের লবণাক্ত পানি, সাগর লবণতি, মানে এখানে সাইন লবণ দেওয়া হচ্ছে লোকে লম্ব বুঝাই, আর অতিভুজ, অতি মানে তো অতিভুজ, হ্যাঁ, অতিভুজ বুঝাইতেছে। তারপরে হচ্ছে এরকম বলি হচ্ছে গিয়া কবরে ভূত আছে বা ভূত অতি, হ্যাঁ হ্যাঁ, এরকম করে এটা সব পানি, কবরে ভূত অতি, কবরে কোনো ভূত থাকে না। হ্যাঁ, cos থিটা, আর ভূমি এটা দিয়ে হচ্ছে ভূমি বুঝাইতেছে বুদ্ধি, আর অতিভুজ অতিভুজি, আর টেরা লম্ব ভূত। হ্যাঁ, টেরা দিয়ে হচ্ছে ট্যান, হ্যাঁ, লম্বা লম্ব এরকম বুঝাইতেছে, আর ভূত দিয়া ভূমি, ভূত অলওয়েজ হলো ভূমি। হ্যাঁ, ভূত ইজিক্যাল টু হচ্ছে ভূমি, এরকম কিছু, এরকম বুঝাইছে। আচ্ছা, এটা ছন্দ মনে রাখতে পারো। এখন এই যে দেখো, এখন আমাদের এইটা যদি আমরা এখন তো ইয়া জানি, দেখো রেহান, আমরা এখন কি কি জানি বলো তো? অতিভুজ জানি, আর হচ্ছে ভূমি জানি। তাহলে অতিভুজ আর ভূমি যদি জানি, লম্ব তো বের করতে পারবো। কিভাবে বের করতে পারি? এবি ইজ ইকুয়াল টু এমনও বের করতে পারি। দেখো এই যে এবি ইজ ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাই না? তাহলে এটা কত বলো তো? রুট ওভার 21/2 হোল স্কোয়ার। এটা ক্যালকুলেটরে যা আসে, দেখো কত আসে ক্যালকুলেটরে। আচ্ছা, তাহলে এটা আসছে হচ্ছে কত ক্যালকুলেট করে? 5√7/, এটা লম্ব। হ্যাঁ, এখন আমরা আরো কতগুলো এই দেখুন বের করবো, চল এটা দিয়ে দেখি। আনলিমিটেড বের করা একটাই নেই, এটা দিয়ে তো যে অতিভুজ বের করা যায়, লম্ব বের করা যায়, ভূমি। হ্যাঁ, এই যে যেমন দেখো যে আমরা যদি এমন দেওয়া থাকে, আমি একটা এখানেই তো আছে তোমাদের, আমরা কয়েকটা ইয়ার থেকে দেখি, বহু নির্বাচনের থেকে।
লগারিদমের পরে না। আচ্ছা দেখো প্রথমে যে বলছে ট্রাইগন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ট্রাইগন আসছে হচ্ছে গ্রিক ভাষা। হ্যাঁ, ট্রাইগন ট্রাইগন শব্দটি আসছে হচ্ছে গ্রিক ভাষা থেকে। এগুলা তুমি জ্ঞানমূলক, এগুলা পারবা। তারপরে সমকোণের সরাসরি বিপরীত দিকের বাহুকে অতিভুজ বলা হয়। আমরা একটু আগে দেখলাম না যে এই যে সমকোণের সরাসরি একদম সমকোণের সরাসরি বিপরীত বাহুকে বলা হয় হচ্ছে অতিভুজ। তারপরে বলছে দেখো চিত্রে ও সি ডি এর সন্নিহিত বাহু, আচ্ছা কোন ও সি ডি, দেখো কোন ও সি ডি, এই যে তাহলে যেটা মাঝখানে যে কোন দিয়ে যদি ও সি ডি থাকে তাহলে সি কোণকে প্রকাশ করতে মানে সি বোঝাইছে এই কোণটা। তাহলে এই সি কোণের সন্নিহিত বাহু নিচের কোণটি, তাহলে সি কোণের সন্নিহিত বাহু হচ্ছে লোকে সিডি। এই যে দেখো এটা হচ্ছে সন্নিহিত মানে হলো গিয়া সন্নিহিত বাহু মানে এটা সি কোণের যদি বলতো ভূমি মানে সি কোণের সাপেক্ষে ভূমিও কিন্তু এই যে সিডি হইতো। আর যদি সি কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু সিডি হবে। আর যদি অতিভুজ বলে তাহলে তো এই যে এটা সিও বা ওসি যেটাই বলি না কেন। হ্যাঁ, আচ্ছা আমরা দেখি এখানে যে মান বের করা কোথায় দিছে রে? এই যে দেখো এটা একটু অন্যরকম দিছে যে দেখো বলছে চিত্রের আলোকে tan c মাইনাস tan a কত। এই যে এখানে এবং একটা দেওয়া আছে ত্রিভুজটা আঁকি আমরা। হ্যাঁ, এটা 21 তোমাদের এই যে লেকচার মানে দেখো তাহলে এটার হচ্ছে এই যেমন দেওয়া আছে দেখো এ বি, এগুলো তো খুব তাড়াতাড়ি করবা, এখন শেখানোর জন্য আমি একটু দেখাইতেছি পরে আর কি। এটা তো বহু নির্বাচনী যে এর জন্য এই যে দেখো তো √5 আর 1 আছে। তাহলে আমরা কি জানি লম্ব কি হবে বলো তো? ভূমি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার মাইনাস যে এ বি ইজ ইকুয়াল টু হবে লোকে অতিভুজ স্কয়ার মাইনাস অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে হলো ভূমি স্কয়ার, যদি এরকম হয়। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে হবে হচ্ছে এই যে এ বি ইজ ইকুয়াল টু হবে এবি ইজ ইকুয়াল টু √5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাই না? তাহলে এটা হবে কত বলো তো? 5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে √4 √4 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এবি এর ভ্যালু আসে হচ্ছে 2। এখন আমাকে বলো তো যখন কোন সি বলে দেখে যে tan সি tan c কি চাইছে বলো তো? মাইনাস tan a। এখন দেখো tan c মানে হচ্ছে হলো গিয়া এই যে এই কোণ, এই যে এই কোণটা, তাহলে tan c এর মানে হচ্ছে হলো এটা এবি হবে লম্ব আর এটা হবে কি বলতো ভূমি। তাহলে এটা হবে হচ্ছে tan c মানে হবে হলো এবি ভাগ বিসি। কি হবে বলো তো? টেন এরিয়া কেন লম্ব বাই ভূমি। tan c এই যে c কোণ যদি এটা হয় তাহলে লম্ব বাই ভূমি। এবি বাই বিসি এই যে tan c এর জন্য এই কোণের জন্য লম্ব এটা হলো ভূমি, তাহলে এবি বাই বিসি মাইনাস tan a যখন এই কোণ হবে তাহলে এইটা লম্ব এটা কি বলতো ভূমি। লম্ব এখানে এইখানে যখন tan a বলছে তখন হচ্ছে বিসি লম্ব হবে আর এবি ভূমি। তাহলে এখন অনুপাতটা হবে কি বলতো? বিসি বাই এবি। তাহলে এখন দেখো tan c ইজ ইকুয়াল টু এবি এর মান হচ্ছে 2 আর বিসি 1, আর বিসি এর মান এইখানে 1 আর এবি এর মান হচ্ছে 2। এর মানে হচ্ছে 2 থেকে কত মাইনাস করতেছি বলো তো? হাফ। 2 থেকে হাফ মাইনাস করলে 1.5 থাকে মানে 3/2 থাকবে। এটা থাকবে কি বলতো? 3/2। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 3/2, যে খ নাম্বার দেখছো এটা tan c মাইনাস tan a ইজ ইকুয়াল টু, তুমি এই যে কোন এখনো বের করতে পারবে না। আবার আরেকটা দিছে দেখো যে এরকম 22 নাম্বারটাই দেখো 22 নাকি এটা 22 নাম্বারে তো এরকম দিছে যে কি দিছে বলো তো? ত্রিভুজটা সমকোণী ত্রিভুজটা বলো এবিসি এ বি সি, এটা হচ্ছে হলো 3 ভূমি 4 আর অতিভুজ হচ্ছে 5। তাহলে এখন দেখো কি চাইছে রাফিয়া, আসছো? তাহলে এবিসি ত্রিভুজের এখন আমরা এবি দেওয়া আছে 3, বিসি ভূমি হচ্ছে 4 আর অতিভুজ 5 দেওয়া আছে। এখন এটা যদি থিটা হয় আমাদের চাইছে কি সাইন থিটা মনে হয় চাইছে, তাই না? সাইন থিটার মান তো একদম ইজি, লম্ব বাই অতিভুজ হবে। কি হবে বলো তো? লম্ব এখানে হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। বুঝছো বাবা? তাহলে এখন এবি হচ্ছে লোকে 3
আর এসি হচ্ছে 5, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3 বাই, এটাই হবে, পয়েন্ট নিয়ে লাগবে না। না পয়েন্ট নেওয়া লাগবে না। এখানে দেখো এই যে কোসেক থিটা ওর মান বের করতে বলছে, কি বলছে বলো তো? কোসেক থিটা, কোসেক থিটা কি হবে বলো তো? কোসেক থিটা যেটা উল্টা, এই যে সাইন থিটার উল্টা হবে 5/3, এটা 3, সাইন থিটা হচ্ছে 3/5, তো কোসেক থিটা হবে 5 বাই, কই এটা এখানে এটাই তো যে 5/3। পরেরটা কি চাইছে যে cos থিটার মান চাইছে, তো cos থিটা একদম ইজি, কি বলো? ভূমি বাই অধিভুজ, ভূমি বাই অধিভুজ। ভূমি হচ্ছে 4 এখানে, আর অধিভুজ হচ্ছে 5, 4/5। sec থিটা চাইছে, তাহলে 5/4, এটা tan, মানে tan হচ্ছে লোকে ট্যানজেন্ট, ট্যানজেন্টকে আমরা সংক্ষিপ্ত ভাবে বলি হচ্ছে tan, আর কোট্যানজেন্ট মানে হচ্ছে লোকে যে পট রে আমরা মানে কোট্যানজেন্টকে আমরা সংক্ষিপ্ত ভাবে বলি হচ্ছে লোকে পট বলি। এখন এই যে এটা বলছে যে কোট্যানজেন্টের সংক্ষিপ্ত নাম কি? পট। তুমি এখন এই অনুপাতগুলো বের করতে পারবা, তাই না? দেখো এইখানে কি বলছে, এই যে 8 নাম্বারের মধ্যে ত্রিভুজ যদি একটু এরকম করে দেওয়া থাকে, দেখো যে একটু বাঁকা তেরি বেরি করে দেওয়া, দেখো যে এর মানে এই না যে এটা সমকোণী ত্রিভুজ হবে না। দেখো যে এটা যদি এমন হয়, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, সাপোজ এখানে একটা এমন করে ত্রিভুজ আঁকছে দেখতেছি, তাহলে এইটা যদি মনে করো যে 90 ডিগ্রি হয়, সাপোজ এটা এটা এ হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ত্রিভুজ এমন থাকলে এটা তো 90 ডিগ্রি হতেই পারে, তাই না? এরকম করে আঁকছে যে এখানে একটা, তাহলে এটার নাম দিছে, দেখো এটার নাম দিছে আলফা, আর এটার নাম দিছে হচ্ছে বিটা। আবার এইগুলা হচ্ছে 7 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, আর এটা 25 সেন্টিমিটার। অবশ্যই এটা অতিভুজ, অতিভুজ সব থেকে বড় হয়, এটা সমকোণী ত্রিভুজের মধ্যে সব থেকে বড় বাহু হচ্ছে লোকে অতিভুজ। তাহলে এখন বুঝে বিটা কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য, বিটা কোণের বিপরীত বাহু কোনটা বলো? বিটা কোণের বিপরীত বাহু হচ্ছে 7, এই যে বিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এবি 7। তারপর বলছে যে নিচের কোণটির জন্য, মানে কোন কোণটির জন্য সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। হ্যাঁ, বলছে নিচের কোণটির জন্য সন্নিহিত বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? এই 24। তাহলে সন্নিহিত বাহু দেখো তো, এই যে বিটা কোণের সন্নিহিত বাহু তো এটা কোন কোণের জন্য বলছে, মানে এই বিটা কোণের জন্য সন্নিহিত বাহুই তো হচ্ছে এটা। আলফা কোণের সন্নিহিত বাহু কোনটা বলো তো? এই যে 7। আর এটা তো অতিভুজ। সন্নিহিত বাহু বলতে বোঝায়, দেখো এই আলফা কোণ, আলফা কোণটা হচ্ছে অতিভুজ, এবং এই বাহুটা এবি বাহুর সাথে মিলে এই যে এই কোণটা তৈরি করছে। তাহলে অতিভুজ ব্যতীত যেই বাহুটা, এই যে এটা হচ্ছে একটা সন্নিহিত, এটা এবি হচ্ছে আলফা কোণের সন্নিহিত বাহু, আবার বিটা কোণের সন্নিহিত বাহু হচ্ছে কি বলতো? এসি। এসি মানে 24। আর অতিভুজ তো অতিভুজি, অতিভুজ তো অতিভুজি এখানে, বুঝছো এটা? ঠিক আছে। ধরো এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বলা থাকে, সাপোজ এরকম এখানে একটা কোশ্চেন করছে যে sin থিটা ইজ ইকুয়াল টু 1/√2। আমরা জানি তাহলে থিটার মান 45 ডিগ্রি হবে, তাই না? কারণ কি বলতো, sin 45 ডিগ্রির মান 1/√2। তাহলে এখানে আমি থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লোকে 45 ডিগ্রি ধরতে পারি। অনেক সময় ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকে কোণের মান বের করতে বলে। হ্যাঁ, তাহলে যখন ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকবে কোণের মান বের করতে বলবে, তাহলে দেখো এই ত্রিকোণমিতিক অনুপাতের জন্য একটা ত্রিভুজ আঁকি। এটা ক্যালকুলেটর বের করা যাবে? হ্যাঁ, অবশ্যই বের করা যাবে। সাইন ইনভার্স দিবা, এই দেখো সাইন থিটা যদি 1/√2 হয়, তাহলে এই যে সাইনটা ওই সাইডে গেলে কি হবে? সাইন ইনভার্স ব্র্যাকেট দিয়ে যে 1/√2, এই যে দেখো এই যে শিফট দিয়ে এই যে সাইনের উপর চাপ দিলে সাইন ইনভার্স এই যে 1/√2। যদি মনে না থাকে তাহলে এই যে 45, দেখছো 45 ডিগ্রি, 45 ডিগ্রি, ডিগ্রিতে তো আসবে না, এখানে 45 মানে আছে, এটা ডিগ্রি ইয়াতে মোডে আছে, মোডটা চেঞ্জ করে ডিগ্রি। তাহলে এখানে বলছে সাইন থিটা যদি 1/√2 হয়, তাহলে কোসেক থিটা মানে কি? হ্যাঁ, কোসাইন থিটা, কোসেক থিটা। তাহলে কোসেক থিটার মান কত? তাহলে এটা হবে √2 শুধু, তাই না? শুধু √2 হবে না, উল্টা
1/√2 উল্টায় গেলে √2 এর নিচে 1 গেলে তো শুধু √2, কারণ আমরা জানি যে কোনো স্বাভাবিক সংখ্যার নিচে কি আছে বলো তো, একটা 1 আছে। 1 তো আর থাকলে নিচে লেখা লাগে না, হর আকারে থাকলে লেখা লাগে না, লব হইলে লেখা লাগে অবশ্যই। তো এইটা এরকম ভাবে আসতে পারে। যেমন দেখো এখানে আরেকটা বলছি, দেখো এই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ দেওয়া আছে, আর cos থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে হলো গিয়া √3/2। বলছে tan থিটা ইজ ইকুয়াল টু কি? আমরা জানি কি বলতো, tan থিটা ইজ ইকুয়াল টু কি? tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। কি বলতো? tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। না, ওইখানে এটা লিখি নাই। sin tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, আবার cos থিটা ইজ ইকুয়াল টু সরি cot থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে cos থিটা বাই sin থিটা। এটা তো তুমি জানো, এটার আগেও তুমি, এটা আমি বলছিলাম। tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে sin থিটা আর cos থিটা, মানে অনুপাত। sin থিটা আর cos থিটার অনুপাতকে আমরা tan থিটা লিখতে পারি। তাহলে এখন tan থিটা sin থিটার মান এখানে কত দেওয়া আছে বলো তো? 1/2 দেওয়া আছে, আর cos থিটার মান হচ্ছে √3/2। তাহলে এখন যদি এই যে হাফ লিখি, ভাগ গুণ হলে যে হর লব হয়ে যাবে, 2টা উপরে চলে যাবে আর √3টা নিচে। তাহলে 2 কাটা, তাহলে কি থাকে বলো তো? 1/√3। বুঝছো? তাহলে tan থিটার মান এখানে এই যে এই প্রশ্নতে বলছে tan থিটা কত, তাহলে এটা হবে হচ্ছে হলো গিয়া 1/√, ঘ নাম্বার 1/√3। বুঝো নাই না? আচ্ছা, আবার দেখো এখানে কেমন দেওয়া আছে যে cot থিটা ইজ ইকুয়াল টু, এখানে দেওয়া ছিল 5/13। তাহলে বলছে tan থিটা কত? tan থিটা হবে 13/5, কারণ tan cot থিটা যে অনুপাত আছে, cot থিটার অনুপাত আর tan থিটার অনুপাত হচ্ছে যদি হর লব হয়েছে, লব কত হয়ে যায়, বিপরীত। হ্যাঁ, এরকম। তারপর যেমন ধরো আর কি আছে, এগুলাই বেশিরভাগ ক্ষেত্রে এমনই আসে, বুঝছো? এইখানে যেমন দেখো এই যে এরকম বলছে যে 38 নাম্বার কোশ্চেনটাতে বলছে sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু কত? ইকুয়াল টু 1। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে সমকোণী, সেই সমকোণী ত্রিভুজের একটা দেওয়া আছে 5, মানে লম্ব ধরো, সাপোজ লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে হলো গিয়ে, যেহেতু এটা থিটা হচ্ছে হলো গিয়ে, তাহলে এখানে এখানে ভূমি এটা আসলে এটা একটু এরকম হয়ে গেছে, এই বাহুটা একটু বড় দিয়া ফেলছে কিন্তু। এখানে লম্ব এটা অতিভুজ এটা। হ্যাঁ অবশ্যই, এই যে থিটা যেহেতু এটা, তাহলে তার বিপরীত বাহু হচ্ছে হলো গিয়ে, আর থিটা কোণের সন্নিহিত বাহু হচ্ছে 12। এখন তাহলে অতিভুজ অবশ্যই কি হবে বলো তো? 5, 12 আর 13। যদি কোনো এই একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর এরকম মিয়া থাকে, হ্যাঁ, মানে বাহুগুলোর মান এরকম, যেমন একটা যদি হয় হলো 5 আর একটা 12, তাহলে আরেকটা হচ্ছে 13। লম্ব আর ভূমি যদি 5, 12 হয়, তাহলে অপর একটা হয় হচ্ছে 13। আবার যদি এমন হয়, এটা তো আমরা ক্যালকুলেশন করলেও পাই। দেখো এই যে এমন যদি হইতো, দেখো ধরো এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে এটা 5 হবে। কেন বলো তো? কারণ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 9 যোগ 16 ইকুয়াল টু হচ্ছে কত? 25। তাহলে 5 স্কোয়ার ইকুয়াল টু 25। আবার 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 12 স্কোয়ার মানে হচ্ছে 144, আর 5 স্কোয়ার মানে হচ্ছে 25। তাহলে 144 আর হচ্ছে হলো 25 যোগ করলে আছে 169, আর 13 স্কোয়ার হচ্ছে হলো কত বলো তো? 13 কে বর্গ করলে হচ্ছে হলো 169 আছে, 169 আছে। তাহলে এই যে এটা যদি এমন হয়, তাহলে এখন যদি এইটা এই চিত্রের জন্য, চিত্র 1 ধরো, এটা নাম দিলাম, দুইটা যেহেতু, তাহলে sin থিটা প্লাস cos থিটা কত হবে বলো তো? sin থিটা মানে হচ্ছে হলো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব অতিভুজ মানে হচ্ছে 5/13 প্লাস cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ কি বলো তো? 12/13 এরকম। তাহলে এখন লসাগু তো 13 আর 13 এর লসাগু 13, 13 কে 13 দ্বারা মানে ভাগ করলে 1 হয়, তাহলে এটা 5, 5 আর 1 গুণ করলে 5, আর 13 কাটাকাটি করলে 1 আসে, 1 আর চলে গিয়া 12 গুণ করলে 12। সো এটা এরকম আসে, দেখো 17/13 এমন আসে। এখন এটার জন্য যদি আমি তোমাকে বলি, সাপোজ এটার জন্য যদি বলি আমি tan থিটা প্লাস cot থিটা, এটা ইজ ইকুয়াল টু কত? বের করো তো দেখি। tan থিটা আর cot থিটা এর অনুপাতটা বের করো। হ্যাঁ, তাহলে এই যে এটা ছিল যে tan থিটা প্লাস cot থিটা, কি করছো বলো তো? tan থিটা কি লিখছো বলো?
tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে 4 আর ভূমি হচ্ছে 3। থেকে 2000 ভূমি লম্ব ভূমি হচ্ছে 3 আর লম্ব হচ্ছে 4। তাহলে পরে দুইটা ভগ্নাংশ যোগ করছো, 3 আর 4 এর লসাগু 12, আর পরে 3 দিয়ে হচ্ছে 12 কে ভাগ করলে 4 হয়, 4 4 16 যোগ 4 দিয়ে 12 কে ভাগ করলে হয় হচ্ছে কত 3, তাই না? 3 3 আর 9, তাহলে 25, 16 প্লাস 9 হচ্ছে 25 ডিভাইডেড বাই 2। পারবা এগুলা, তাই না? আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাদের লাগবে, এই যে সূত্র, ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে, যে কমন সূত্র, একদম বেসিক সূত্র, যেমন দেখুন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা একটা সূত্র। এটাকে এবারে যেমন লিখতে পারো, যখন তোমার প্লাস আমার লাগবে হ্যাঁ এখানে এগুলো আমাদের করতে লাগতে পারে, হ্যাঁ মান বের করার সময় অনেক সময় লাগে। ধরো sin স্কয়ার থিটা তোমার লাগবে, তোমার আছে হলো 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন তুমি কজে সাইনকে কজে রূপান্তর কিছু করতে চাও, কজ জাতীয় কিছু দরকার, তখন তুমি এই যে sin স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারো 1 মাইনাস cos স্কয়ার থিটা। বা যদি তোমার দরকার হয় যে cos স্কয়ার থিটা রিলেটেড, তাহলে বা sin স্কয়ার থিটা রিলেটেড, তাহলে cos স্কয়ার থিটার এই সাইডে রাখা sin স্কয়ার পাশে পাঠিয়ে দিলে 1 মাইনাস sin স্কয়ার। জানো তো সমান চিহ্নের ডান পাশে এবং বাম পাশে এই সূত্রই তো লেখা স্থানান্তর হলে চিহ্ন পরিবর্তন হবে। হ্যাঁ এটা সূত্র এই দুটো না, এটা একটাই তো সূত্র, একটা সূত্র কি আমি ওই অন্যভাবে লিখলাম। তারপর আরো একটা সূত্র, যেমন ধরো হচ্ছে এই যে sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু এটাও 1। sec স্কয়ার থিটা মানে, এখন যদি তুমি এটা চাও এরকম লিখতে পারো যে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা এমন লিখতে পারো। হ্যাঁ শুধু কি তাই, আরো আছে দেখো যে sec স্কয়ার থিটার পরে এরকম যদি এমন লেখা যায় cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাই না? সবগুলোরই 1 হ্যাঁ ইজ ইকুয়াল টু সব সময় 1। আমরা দেখবো যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আসলে এইভাবে পুরো 1 হয় কিনা। দেখো এটা এটা কি আসে বলো তো, cosec স্কয়ার থিটা যদি এই পাশে রেখে দাও, তাহলে ওই সাইডে যদি 1 cot স্কয়ার থিটা ওই সাইডে গেলে কি হবে বলো তো, ডান পাশে গেলে হচ্ছে লোকে প্লাস হয়ে যাবে cot স্কয়ার থিটা। বুঝতে পারছো? এই সূত্রগুলো আমাদের ওই যে অনেক সময় মান টান বের করতে লাগে। এইখানেই তো যে বলছে দেখো যে, এই যে আমি এটা এই মাত্র এটা দেখিলাম আর এইটা এই যে বলছে কি দেখো, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রির ক্ষেত্রে, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি এর ক্ষেত্রে sin স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 3/2। এখন আমাদের তো 45 ডিগ্রি হলে এই মানগুলো আবার দেখো কত কিছু লাগতেছে আমাদের। সাইন দেখো, মনে রাখবা এটা, যে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে লোকে 0, সাইন 0 ডিগ্রির মান, হ্যাঁ এটা তো ক্যালকুলেটরও পাবো। তারপরে সাইন 30 ডিগ্রির মান হাফ 1/2, এটা তো আমি তোমাকে দেখাইছিলাম, এটা হাতাই কেটে দেখাইছি। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এখন উল্টা হবে, দেখো এই যে এখানে এইটাই হবে লোকে cos 0 ডিগ্রির মান 1, এই যে cos 0 ডিগ্রির মান 1, cos 30 ডিগ্রির মান হচ্ছে আবার √3/2, আবার cos 45 ডিগ্রি এখানে এসে মিলা যায়, দেখো sin 45 আর cos 45 মিলে গেছে। তারপরে দেখো cos 60 ডিগ্রির মান হচ্ছে লোকে হাফ, আর cos 90 ডিগ্রির মান 0। হ্যাঁ এই যে আমরা হাতে যেটা করছিলাম, এখানে হাতের করগুলোর মান লিখে এখন আসো tan আর cot, এই যে tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রির মান 0। tan 0 ডিগ্রির মান কেন 0 বলো তো, tan 0 ডিগ্রি মানে হচ্ছে sin 0/cos 0, তাহলে sin 0 এর মান 0 আর cos 0 ডিগ্রির মান 1, 0/1 ইজ ইকুয়াল টু 0। নিচে যদি 1 না থেকে 0 থাকতো তাহলে অসংজ্ঞায়িত হয়ে যেত, তাই না, আনডিফাইন্ড হতো। তাহলে আবার দেখো tan 30 ডিগ্রির মান কত বলো তো, 1/√3। এটাও tan 30 ডিগ্রির মান কিভাবে আসছে বলো তো, sin 30 ডিগ্রির মান হাফ ডিভাইডেড বাই cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে হাফ ডিভাইডেড বাই √3/2 ইজ ইকুয়াল টু 1/√3 এমন আসে। তারপরে আসো tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান 1 কেন বলো তো, কারণ sin 45 ডিগ্রি আর cos 45 ডিগ্রির মান সেম, আর একই রকম সংখ্যা
একে অপরকে যদি ভাগ করো মানে হচ্ছে √1/√2 কে 1/√2 দ্বারা ভাগ করলে 1ই আসে। অনেকে আবার 0 বলে, এটা 0 বললো না কিন্তু কোনো সময়। অনেকে আমি বলি 2/2 ইজ ইকুয়াল টু কত, অনেকে 2/2 ইজ ইকুয়াল টু 0 লিখে দেয়। না, 2/2 হচ্ছে একই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে যদি করি, ভাগ করি, তাহলে 1 আসে। তাহলে দেখো এই যে তারপরে হচ্ছে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান কত বলো তো? √3 কিভাবে বলো তো? tan 60 ডিগ্রি মানে হচ্ছে sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি। এখন sin 60 ডিগ্রির মান √3/2 আর cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে 3/2 কে যদি হাফ দ্বারা ভাগ করো তাহলে 2 কাটা গিয়ে শুধু √3 থাকে। আবার tan 90 ডিগ্রি এইটা আবার কি বলো তো? tan 90 ডিগ্রি মানে হচ্ছে হলো গিয়া 1/0। দেখো sin 90 ডিগ্রির মান 1, এটা আসলে 1/0। 1/0 মানে কি বলো তো? অসংজ্ঞায়িত। হ্যাঁ, এটা কি যে ইনফিনিটি যে আনডিফাইন্ড এমনি রাখি 1/0। 1/0 এটারে এমন কেন 1/0 আকারে রাখবা? যদি তোমার কখনো ইয়া করতে লাগে, মান টান বের করতে লাগে, আড়াআড়ি গুণ করে কোনো একটা রাশির মান বের করতে হয়, তখন তুমি 1/0 লিখো। কিন্তু এমনিতে এরকম নরমালি ইনফিনিটি বা এই যে এরকম অসংজ্ঞায়িত লিখতেই হবে। এখন এটা আবার কার বলো তো? cot 0 ডিগ্রির মান আবার হচ্ছে এই অসংজ্ঞায়িত। আবার এটা উল্টা দিকে যাব, cot 30 ডিগ্রির মান আবার হচ্ছে হলো √3। তারপরে cot 45 ডিগ্রিতে আইসা দুইটার মানই সেম হয়। তারপরে cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আর এটা হচ্ছে cot 90 ডিগ্রি। cot 90 ডিগ্রির মান হচ্ছে 0। এই মানগুলো তোমার ক্যালকুলেটরেও আছে, তবে মনে রাখলে একটু ইজি হয়ে যায়, ক্যালকুলেশন করতে ইজি হয়ে যায়। এখন দেখো অনেক সময় আবার এরকম নিয়ে আসে, দেখো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত জানো? কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রি মানে কি বলতো? 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। রেডিয়ানে নিলে কি হয় বলতো? পাই রেডিয়ান। 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি? পাই রেডিয়ান। তাহলে এখন যদি আমি দুইটারে 2 দ্বারা ভাগ করি, 180 ভাগ 2 কত আসে বলো তো? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই/2 রেডিয়ান, এটা দেখানোর জন্য। তাহলে পাইকেও তো 2 দ্বারা ভাগ করলে কি আসবে? 90 তে। তাহলে 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই/2 রেডিয়ান। হ্যাঁ, তাহলে ডিগ্রি থেকে আবার যদি রেডিয়ানে নিতে চাও, আমি এখানে দেখাই। হ্যাঁ, এটা জাস্ট মনে রাখবা, 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে লোকে 0 রেডিয়ান। রেডিয়ানকে সি উপরে একটা ছোট সি দিলেই রেডিয়ান পড়ছে। তারপরে হচ্ছে 30 ডিগ্রি যদি রেডিয়ানে থাকে, তখন তুমি যেন আবার ভেবেচাকা না খাও যে এটা কি। হ্যাঁ, পাই/6 রেডিয়ান। হ্যাঁ, তাহলে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই/6 রেডিয়ান। হ্যাঁ, তারপরে দেখো অবশ্যই বের করা যাবে, যাবে না কেন? দেখো এখন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই/4 রেডিয়ান। তারপরে 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই/3 রেডিয়ান। তারপরে 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই/2 রেডিয়ান। হ্যাঁ, এখন এটা তুমি কেন ক্যালকুলেটরে বের করতে চাবা? এটা তো এরকম করে বের করা যায়। দেখো এই যে আমরা যখন ষাটমূলক থেকে বৃত্তীয়, বৃত্তীয় থেকে ষাটমূলক, বা ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ষাটমূলক নিব, এটা পরের চ্যাপ্টারে আছে যে তোমার কৌণিক দূরত্ব পরিমাপের চ্যাপ্টারে। তখন আমরা এটা করবো যে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে বলতো? পাই/100, ঐকিক নিয়মের মতো, ঐকিক নিয়মই আর কি, পাই/180 রেডিয়ান। 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি বলতো? পাই/180। তাহলে আমি যদি তোমাকে বলি এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে বলতো? এক্স ইন্টু পাই/180 রেডিয়ান। এখন এক্স এর জায়গায় যে কোনো মান থাকতে পারে। যেমন এক্স এর জায়গায় আমি যখন এখন লিখবো 30 ডিগ্রি, 30 ডিগ্রি কি হবে বলতো? 30 ইন্টু পাই/180। তখনই তো এই যে দেখো 30 আর 180 কাটাকাটি করলে 30 আর হচ্ছে 180-র মধ্যে 30 যায় কতবার বলো তো? 6 টাইমস 10। তাহলে হচ্ছে হলো গিয়া পাই/6। 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই/6। তারপরে যেমন ধরো আমি যদি এখানে ক্যালকুলেটরে যদি করো, তাহলে অবশ্যই মনে রাখবা যে ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার জন্য কি করতে হয় বলো তো?
পাই বাই 180 দ্বারা গুণ করতে হয়। যেমন মনে করো যে তোমার কাছে আছে 45 ডিগ্রি, তাহলে 45 গুণ কি করবা বলো তো? 45 গুণ এই যে শিফট এই যে পাই ডিভাইডেড বাই 180, তাহলে 45 ইন্টু পাই ডিভাইডেড বাই 80, 45 ইন্টু পাই বাই 180 যেটা আসে দেখো যে 1/4 পাই মানে হচ্ছে পাই বাই 4। এটা হ্যাঁ, এটা এরকম ভাবে লেখা যায়। মানে মূল কথা হচ্ছে যে কোনো ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার জন্য কি করতে হবে বলতো? যে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। ধরো আমি যদি 40 ডিগ্রি হয়, 40 ডিগ্রি ইন্টু কি হবে তাহলে বলো তো? এই যে শিফট পাই ভাগ 180, যে কোনো মানকে যদি আমি পাই এই যে 2 পাই বাই 9, পাই বাই 180 দিয়ে গুণ করব। ধরো 135 ডিগ্রি আছে, 135 ডিগ্রি রেডিয়ানে নেওয়ার জন্য কি করবো বলতো? এই যে 135 গুণ এই যে 135 গুণ পাই বাই এই যে পাই তো এখানে আছে, এই যে শিফট দিয়ে এই যে এটার উপর চাপ দিলে ইনটু এক্স 10x এর উপর চাপ দিলে এই জমা এসে পড়ে এই যে 180, তাহলে 135 গুণ পাই বাই 180 ইকুয়াল টু হচ্ছে 3 পাই বাই 4। এমন ভাবে বের করতে হবে। একই রকম ভাবে রেডিয়ান থেকে যদি পাই নিতে চাও তাহলে এই দেখো পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু কত হবে? 180 ভাগ পাই। তাহলে x রেডিয়ান ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? x ইনটু 180 বাই পাই। মানে উল্টা দেখো, ওইখানে আমরা গুণ করতাম কি বলো তো? ওইখানে হচ্ছে হলো পাই বাই 180 দ্বারা গুণ করছি, আর এখানে হচ্ছে 180 বাই পাই দ্বারা গুণ। তাহলে এখন আমি যদি মনে করো যে তোমার কাছে আছে হচ্ছে কি রেডিয়ান আছে, সাপোজ 3 পাই বাই 2 রেডিয়ান আছে, 3 পাই বাই 2 রেডিয়ান ডিগ্রিতে কিভাবে নিবা বলো তো? 3 পাই বাই 2 ইনটু কি করবা বলো তো? 180 ভাগ পাই। তাহলে দেখো এই যে পাই পাই কাটা, যে উপরে নিচে কাটা, আর হচ্ছে 2 আর এই যে 180 কাটাকাটি করলে আছে 90, 90 ইনটু 3 ইজ ইকুয়াল টু কত বলো তো? 90 ইনটু 3 হচ্ছে এই যে 270 ডিগ্রি। তাহলে 3 পাই বাই 2 রেডিয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে 270 ডিগ্রি। আরেকটা দেখা যাবে। হ্যাঁ, আরেকটা এরকম। রেডিয়ান থেকে। তাহলে ধরো আমি যদি তুমি বলো কি পাই কি ধরবো? পাই বাই 2 সামথিং রেডিয়ান। 5 পাই বাই 2। আচ্ছা, কেন পাই ধরবো আমরা? এমনও তো থাকতে পারে যে 2 পয়েন্ট হ্যাঁ 2.7 রেডিয়ান, এমন থাকতে পারে না যে 2.7 রেডিয়ান। তাহলে এটাকে আমরা ডিগ্রিতে কিভাবে নিব 2.7 রেডিয়ানকে? তাহলে এই যে 2.7 গুণ কি করবো বলো তো? 180 ভাগ পাই। পাইয়েরও তো ভ্যালু আছে 3.1416। আর ভ্যালু থাকে। হ্যাঁ, এই যে দেখো যে পাই যদি শিফট চাপ দিয়ে যে পাই দাও ইকুয়াল দাও, তাহলে যে এই যে এস থেকে ডি মানে এরকম মোডে নিলে যে দেখছো 3.1415 3.141592 আমরা এটা 4 ডিজিট পর্যন্ত নেই হচ্ছে 3.1416। তাহলে এখন যদি আমরা এটা এমন লিখি যে দেখো এই যে 2.7 রেডিয়ান থেকে পাই নেই কিন্তু কি হবে বলো তো? 180 বাই পাই ইজ ইকুয়াল টু হচ্ছে কত বলো তো? এত রেডিয়ান ইজ ইকুয়াল টু 154.7 ডিগ্রি, তাই না? 154.7 ডিগ্রি, আর 6986 আসছিল, আমি 154.7 ডিগ্রিও লিখতে পারবো। তাহলে তুমি রেডিয়ান থেকে ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ান এগুলো তো নিতে পারবা, তাই না? আচ্ছা আচ্ছা, দেখো এখন যদি এমন হয় যে এমন দেখো যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, এখন এই কোণের মান আমি যে একটু আগেই বলতেছিলাম যে এটার মান যদি মনে করো যে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই যে এই কোণের মান 30 ডিগ্রি হবে। কেন বলো তো? কারণ এইটা আর এই যে এ কোণ আর সি কোণের যোগফল কত বলো তো? এ কোণ আর সি কোণ এই দুটার যোগফল 90 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় এটা হবে লোকেরা 60 ডিগ্রি, একটা 60 ডিগ্রি হলো একটা 30 ডিগ্রি। আবার এই যে এটা একটা বেসিক জিনিস যে যদি মনে করো যে একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, এখন এটা যদি হয় ধরো আমি এটা হয় নাই এটা যদি এমন হয় যেমন ধরো 45 ডিগ্রি, হ্যাঁ সাপোজ এটা 45 ডিগ্রি না, এটা 45 ডিগ্রি হলে এই বাহু আর এই বাহু সমান হওয়ার কথা, কিন্তু এই বাহু আর এই বাহু তো সমান একই নেই, তাহলে এইটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি হবে, কারণ 45 প্লাস 45 ইজ ইকুয়াল টু কি বলো তো? 90 ডিগ্রি। হ্যাঁ,
এখন যদি কোনো সময় এরকম বলে, দেখো এই যে তোমাদের এই ইয়ের চ্যাপ্টারে আমরা তো করব উন্নতি কোণ, অবনতি কোণ, এরকম বিভিন্ন কিছু করব, তাই না? এ বি সি, মনে করো এ বি একটা গাছ, এই যে এ বি গাছ, এবি গাছের এবি গাছের শীর্ষের উন্নতি কোণ, শীর্ষ কোণটা বলো তো, এই যে এবি গাছের শীর্ষের উন্নতি কোণ। এখন উন্নতি কোণ সবসময় কোথায় হবে বলো তো? এই যে এটা একটা এবি গাছ, লম্ব লম্ব একটা লম্বালম্বি একটা গাছ, তাহলে এবি গাছের শীর্ষ হচ্ছে এ, তাহলে উন্নতি কোণ যদি বলে তাহলে এইখানে হবে থিটা, এই যে সি বিন্দুতে উন্নতি কোণ হবে। মানে কোনটা হবে? উন্নতি কোণ মানে হচ্ছে এই যে সি বিন্দুতে হবে, বুঝছো? যদি বলে এবি গাছের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে হলো গিয়া থিটা, তাহলে শীর্ষের উন্নতি কোণ অবশ্যই তো বিকোণ হবে না, এটা তো 90 ডিগ্রি, তাহলে শীর্ষের উন্নতি কোণ হবে যে এইখানে, ধরো সি শীর্ষ বিন্দু। মানে কি উপরে? শীর্ষ মানে তো এই যে গাছের যে শীর্ষ মানে হচ্ছে একদম উপরে যে মাথা, গাছের মাথা, হ্যাঁ একদম চুল একদম উপরে যে প্রশ্নটা কি চূড়া, বললাম, মানে প্রশ্নটা এইভাবে। মানে এবি গাছের শীর্ষের উন্নতি কোণ, তখন তোমার উন্নতি কোণটা হবে এই যে সি বিন্দুতে, ভূমির এখানে গোড়া থেকে একটা দূরত্ব, নির্দিষ্ট দূরত্ব, মনে করো এক্স দূরত্বে সি বিন্দুতে একটা উন্নতি কোণ এরকম থাকবে। আবার যদি বলে যে উন্নতি বাহু বলে। উন্নতি কোণ বাহু হয় না কখনো, উন্নতি কোণই হয়, বুঝছো? উন্নতি বাহু হয় না। আচ্ছা, তারপরে যদি বলে যেমন ধরো এবি গাছটি, এবি গাছের গোড়া থেকে, ধরো অনেক সময় বলে 10 মিটার দূরে কোন একটি বিন্দুর, মানে ধরো সি বিন্দুর উন্নতি কোণ, তাহলে সি বিন্দুর উন্নতি কোণ হবে আবার এইখানে, মনে করো উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে যদি বলে এবি উন্নতি কোণ মানে বলতে গাছের, গেলে বিপরীত। হ্যাঁ এবি গাছের গোড়া হতে, এবি গাছের গোড়া মনে করো বি বিন্দুতে, গোড়া হতে 10 মিটার দূরে সি বিন্দুর উন্নতি কোণ, তাহলে সি বিন্দুর উন্নতি কোণ ধরো 30 ডিগ্রি, তাহলে এই যে এ বিন্দুতে হবে, বুঝছো? উন্নতি কোণ বললে। এখন যদি এমন আবার বলে যেমন যে এমন বললো যে এবি গাছের শীর্ষের অবনতি কোণ, এই যে শীর্ষের অবনতি কোণ, অবনতি কোণ আবার এই যে এখানে হবে, ধরো এটার নাম দিলাম সি আর এটার নাম দিলাম ডি, তাহলে এই যে শীর্ষের অবনতি কোণ আবার এই যে দেখো, যদি বললো যে এবি গাছের শীর্ষের অবনতি কোণ থিটা, তো থিটা, তাহলে এখানে হ্যাঁ অতিভুজ ভূমি কোনটা হবে? কোনটা হতে বুঝবো? এইখানে। এখন দেখো এই যে এইটা, এই যে দেখো এটা হলো ভূমি আর এটা হচ্ছে হলো গিয়ে এই যে এইখানে সমান্তরাল দুইটা বাহু, কি বলতো? এই যে এই দুইটা রেখা হচ্ছে সমান্তরাল, এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, আর এই যে এসি রেখাটা করছে কি জানো, এই সমান্তরাল দুইটা রেখাকে কি করছে বলতো? ছেদ করছে। ছেদ করছে। দুটা সমান্তরাল রেখাকে যদি একটা রেখা অপর একটি রেখা ছেদ করে, তাহলে একান্তর কোণ দ্বয় পরস্পর সমান হয়, তাহলে এটা থিটা হলে এই যে এই কোণটাও থিটাই হবে, বুঝছো? এটা যদি থিটা হয় এটাও থিটা হবে, এটাই হচ্ছে লোকে আমাদের এই যে এটা, ধরো এটার মান থিটা ইজ ইকুয়াল টু ধরো 60 ডিগ্রি, তাহলে সি, এই যে সি কোণটাও কি হবে বলো তো? কোণ সি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হবে, বুঝছো? তাহলে এবি গাছের শীর্ষের অবনতি কোণ বললে এখানে টোটাল দুইটাই না, কি? ত্রিভুজ দুইটাই এরকম। ওই ত্রিভুজ দুইটা, এখানে ত্রিভুজ একটাই, এই যে একটা ত্রিভুজ এ বি সি ত্রিভুজ। এখন বলছি এবি গাছের শীর্ষের অবনতি কোণ, অবনতি কোণ আসলে যে বিন্দুতে বলে সেই বিন্দুতে, এই যে মানে এ শীর্ষের অবনতি কোণটা এখানে হয়েছে যেমন, হ্যাঁ। এখন তোমাকে যদি বলতো যে সি, এই যে মনে করো যে এরকম সি বিন্দুর অবশ্য অবনতি কোণ বলতো না, যদি সি বিন্দুর অবনতি কোণ বলেও, ধরো এই বিন্দুর যদি অবনতি কোণ বলেও, তাহলে এই যে এই বরাবর একটা ইয়ে আঁকতে হবে, বুঝছো? যদি বলে যে এবি গাছের গোড়া থেকে এক্স মিটার দূরে সি বিন্দুর অবনতি কোণ, তাহলে সি বিন্দুর অবনতি কোণ বললে এই যে এইটা, ধরো এইটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা তো আবার সমান, বুঝছো? তখন এটা যদি মনে করো 30 ডিগ্রি হয়, এটা ধরো ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে এইটাও কি হবে বলো তো? 30 ডিগ্রি হবে। কারণে দেখো যে এইটা, এই যে এই রেখা সরলরেখাটা আর এই সরলরেখাটা কি বলতো? সমান্তরাল, হ্যাঁ। দুটো সমান্তরাল সরলরেখাকে অপর একটা রেখা যদি ছেদ করে, যে দেখো এই রেখাটা, এই যে এসি রেখা যদি ছেদ করে, তাহলে একান্তর কোণ হচ্ছে পরস্পর সমান হয়। হ্যাঁ, এখন আমাদের ওই যে উন্নতি কোণ আর অবনতি কোণ নির্ণয় করার ক্ষেত্রে এগুলাই তো লাগবে, হ্যাঁ। এরকম টাইপের যখন করবো, যেমন দেখো এই যে এখন আমরা তোমার কোশ্চেনের উত্তর এখনই আমি দিয়ে দিচ্ছি। যেমন দেখো এখানে বলছে এই যে এই একটা কোশ্চেন, এইটা দিয়েই আমি এইটা দিয়ে বুঝাবো, যেহেতু 60 ডিগ্রি, দেখো এই যে 60 ডিগ্রি বলছে, এই যে দেখো এই যে বলছে 12 নাম্বারটা, এই যে 12 নাম্বারটা যদি করি, বলছে 6 মিটার দৈর্ঘ্যের একটা মই
ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। এই ধরো এইটা হলো মই, এই যে এসি হচ্ছে মই, যার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। এসি মই কোনো একটা দেওয়ালের মধ্যে যদি রাখো, ছাদে রাখো, তাহলে একটু ওই যে হেলান দিয়ে রাখবা, যে এসি মইটাকে, এই যে দেখো এটা ভূমির সাথে 60, এই যে এটা ধরো এটা ভূমি, এসি মই 6 মিটার দৈর্ঘ্যের একটা মই, ভূমি হচ্ছে বিসি, এটার সাথে 60 ডিগ্রি কোণ করে, তাহলে এটা তো অবশ্যই 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। আচ্ছা, বলছে ছাদের উচ্চতা মানে এবি, এবি ইজ ইকুয়াল টু কত? তাহলে এইটা যদি অতিভুজ, এখানে অতিভুজ হচ্ছে 6, আর এটা হচ্ছে বিসি, আমাদের ভূমি লাগবে না, অতিভুজ আমাদের লম্ব লাগবে মানে এবি। তাহলে এই ক্ষেত্রে কি লিখবা? এই ত্রিভুজটার জন্য যদি এটা মনে করো চিত্র 1, তাহলে চিত্র 1-এর জন্য তুমি এমন করে লিখবা, মনে করি ছাদের উচ্চতা আগেই ধরে নিবা, হ্যাঁ, ছাদের উচ্চতা এবি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ, মিটার, ছাদের উচ্চতা তো 6 না। আর হচ্ছে এসি মইটি কি করছে বলতো? এসি মইটি ছাদের সাথে কি আছে বলতো? এসি মইটি বিসি ভূমির সাথে, হ্যাঁ, বিসি ভূমির সাথে কোণ এসিবি সমান 60 ডিগ্রি মানে উৎপন্ন করেছে, এরকম কিছু একটা বলবা, উৎপন্ন করে। আমি ডাইরেক্ট কোণ সি লিখি তাহলে হবে না? হ্যাঁ, কোণ সি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি উৎপন্ন করছে, এরকম কিছু বলবা, যে ছাদের উচ্চতা এবি আর এসি মইটা হচ্ছে, এসির মান তো আমরা জানি, সি এর পরিবর্তে আগে খালি সি, এসি মইটি হচ্ছে বিসি ভূমির সাথে, যে বিসি ভূমির সাথে কোণ এসিবি ইজ ইকুয়াল টু বা কোণ সি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি উৎপন্ন করেছে এটা। এখন দেখো এবিসি সমকোণী ত্রিভুজের জন্য কি লিখবা বলো তো? এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা আমাদের লাগবে হচ্ছে লম্ব আর অতিভুজ লাগবে, তাই না? লম্ব আর অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ কার সাথে কার সম্পর্ক বলো তো? সাইন, অতিভুজের মান দেয়া আছে, হ্যাঁ, সাইন কোণ সি, তাই না? সাইন সি ইজ ইকুয়াল টু কি বলো তো? লম্ব, হ্যাঁ, অতিভুজ তো মইয়ের দৈর্ঘ্যটাই হচ্ছে 6 মিটার। তাহলে লম্ব হচ্ছে এখানে এবি আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে সাইন 60 ডিগ্রি হবে, তাই না? সাইন 60 ডিগ্রি, এবির মান তো আমরা ছাদের উচ্চতা জানি না, এইচ এটা, আর এসি মানে হচ্ছে 6, তাহলে রুট সাইন 60 ডিগ্রির মান হচ্ছে কি বলতো? √3/2, আর এবি হচ্ছে এইচ মানে হচ্ছে হলো ছাদের উচ্চতা 6। এখন আর গুণ করবা, এই যে দেখো, এই যে কোনাকুনি গুণ, এই যে এটার সাথে এটার সাথে এটা গুণ করবা, তাহলে 2-র সাথে যদি এইচ গুণ করি 2h, আর 6-এর সাথে √3 গুণ করি 6√3, তাহলে আমাদের লাগবে এইচ এর মান, তাহলে আমরা 2টাকে যদি ওই সাইডে পাঠিয়ে দিই ভাগ হয়ে যাবে, তাহলে এটা কাটাকাটি করলে 2 আর 6 কাটাকাটি করলে কি থাকে? 3√3 মিটার। তাহলে ছাদের উচ্চতা হচ্ছে 3√3 মিটার, মানে এটার মান মনে হয় আসে 5.196 মিটার প্রায়। যদি আমি 3√3 লিখি তাও তো হবে। হ্যাঁ, 3√3 হ্যাঁ, 3√3 মিটার রাখলেও তো নো প্রবলেম, মিটার রাখতে পারবা। বুঝো নাই কিভাবে এটা এমন করতে হবে? সাথে এই কিন্তু ভূমির সাথে বলেই দিছে এত কোণ উৎপন্ন করে। এখন যেমন মনে করো যে এরকম যদি বলে, এই যে এখানে যেমন বলছে, দেখো এই যে বলছে একটি গাছের পাদদেশ থেকে 15 মিটার দূরে, এই যে এটা এরকম বলছে যে একটা গাছের পাদদেশ, মনে করো এবি গাছের পাদদেশে, যে এবি গাছের পাদদেশ থেকে 15 মিটার দূরে ভূতলের, এই যে এটা হলো ভূমি, ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর দেখছো, এই যে শীর্ষবিন্দু এর উন্নতি কোণ কত বলো তো? এখানে কি বলছে? এর উন্নতি কোণ 60 ডিগ্রি, যে এটা বলছে শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, যে এটা কয় নম্বর লিখে দিই? দেখো এটা হচ্ছে হলো গিয়া 11, আর এর আগেরটা মনে হয় 12 করেছিল, এটা 12 ছিল, তবে চিত্র 1 থেকে এইখানে নিচে কি বলো তো? চিত্র 1 মিনিট করে আনি, চিত্র বারবার রাখি নাই আমি। দেখো তাহলে দেখো এবি গাছের, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই যে
এবি গাছের ইয়াতে আসতেছে না, হ্যাঁ পুরা কভার হয়েছে। দেখো যে এবি গাছের গোড়া হতে বিসি সমান 15 মিটার দূরে সি বিন্দুতে, হ্যাঁ সি বিন্দুতে শীর্ষ এ বিন্দুর, বুঝছো, শীর্ষবিন্দু এ না, তাহলে এ বিন্দুর উন্নতি কোণ, এ বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। কি বলছি বলতো? 60 ডিগ্রি। তাহলে এখন এবিসি ত্রিভুজের জন্য আমাদের বের করতে বলছে গাছটির উচ্চতা। তো গাছের উচ্চতা হচ্ছে কি বলতো? গাছের উচ্চতা এবি, গাছের উচ্চতা এইচ মিটার, ধরি এটা, হ্যাঁ আমরা এটা ধরি আর কি। গাছের উচ্চতাই চাইছে। একই রকম ভাবে এটা হলো ভূমি দেওয়া আছে আর আমাদের লম্ব বের করতে হবে। লিখবা যে এবিসি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা তো সমকোণী, তাহলে এবিসি ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের এই ত্রিভুজের জন্য হচ্ছে লোকে tan 60 ডিগ্রি, মানে tan c ইজ ইকুয়াল টু কি বলো তো? tan c কেন নিছি বলো তো? tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লোকে লম্ব বাই ভূমি, তাই না? লম্ব বাই ভূমি 15 মিটার এখানে, তাহলে tan এখানে কত হবে বলো তো? 60 ডিগ্রি, 15 এটা, আর হচ্ছে এটা h, তাহলে √3 ইজ ইকুয়াল টু হচ্ছে h বাই, তাহলে h ইজ ইকুয়াল টু হচ্ছে 15 √3 এত মিটার। সেইটাকে তুমি দশমিকেও নিতে পারো, না নিতে পারো, এটা মনে হয় 25.98 মিটার আসছে, আমি এখান থেকে দেখে নিলাম, হ্যাঁ ক্যালকুলেটর বের করে, অথবা তুমি এটা শুধু এত মিটারও রাখতে পারো, 15√3 মিটার। তাহলে গাছের উচ্চতাতে, গাছটির উচ্চতা এই যে 25.98 মিটার প্রায়, অ্যাপ্রক্সিমেট মান এটা একটা, হ্যাঁ। তো এরকম রিলেটেড আমাদের অনেক, এই যে আমরা যেই জিনিসগুলো শিখে আসছি, উন্নতি কোণ, অবনতি কোণ, এই যে বিভিন্ন আগে যা যা শিখলাম, আমি দেখো এই যে অঙ্ক করতে সব আমাদের এই অঙ্কগুলো করতে এই যে আগের এই সূত্রগুলা সব লাগতেছে, তাই না? তো আমাদের পরের অঙ্কগুলো করতে আমার মনে হয় না সমস্যা হবে তোমার। এই যে দেখো কোণের মানগুলো কেন দরকার হয়েছিল, এই যে এখানে কিন্তু যে কোণের মান দিয়ে যে প্রমাণ করতে বলছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করো, তাই না? প্রমাণ করো যে যে cot 90 ডিগ্রি, tan ইন্টু tan 0 ডিগ্রি ইন্টু sec 30 ডিগ্রি ইন্টু, না প্রমাণ না, এটা মান চাইছে, cosec 60 ডিগ্রি এর মান নির্ণয় করো। আবার অনেক জায়গায় প্রমাণও চাইতে পারে, এই যে এখানে প্রমাণ চাইছে, যেমন এখানে অনেক জায়গায়। তো তুমি মানগুলা যদি জানো, ক্যালকুলেটরে মান বসায় করতে পারো, আর মুখস্থ থাকলে তো আলহামদুলিল্লাহ খুব সহজেই করতে পারবা। তো আমরা এইখান থেকে যে যে জিনিসগুলো জানলাম, এটাই আমাদের কাজে লাগবে আর কি, যে আরো ম্যাথ, যখন আমরা আরো ম্যাথ করবো এগুলা, আমরা এটা যে দৃশ্যপট নির্ভর বা হচ্ছে ওই যে রচনামূলক সংক্ষিপ্ত প্রশ্ন যে অঙ্কগুলো আছে এই রিলেটেড, এইটা একটু ছোট ছোট অঙ্ক ছিল, এই রকমের অঙ্ক করতে গেলে এগুলো আবার কাজে লাগবে, হ্যাঁ।